গোলাম মাওলা রনি, রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয় বলে আজকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন। এর আগে তিনি বলেছিলেন পাথর লুটের সর্বদলীয় ঐক্য হয়েছে। আগের সরকারের আমলে পরিবেশ কর্মী হিসেবে পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলেও নিজে উপদেষ্টা থাকতে পাথর লুট ঠেকাতে পারেননি। তাহলে মানে পাথর লুট ঠেকাতেও রাজনৈতিক ঐক্য লাগে, আবার পাথর লুট করতেও রাজনৈতিক ঐক্য লাগে, তাহলে সরকার কি করবে? দুটাতেই যদি ঐক্য দরকার হয়। আমি খুব বিনয়ের সঙ্গে রেজওয়ানা হাসান, সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি যে এলাকায় পাথর লুট হয়েছে ওই এলাকারই বাসিন্দা, ওই এলাকারই সুনামগঞ্জে তার বাড়ি। তো এখানে মূল ব্যাপারটা হলো যে যদি আমি তার কথাটা ব্যাকফুটেজে রেখে আসিফ নজরুল সাহেবের কথাটাকে সামনে আনি, অত্যন্ত প্রভাবশালী একজন উপদেষ্টা, তিনি বর্তমানে যে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ লাভ করেছেন ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম, তার প্রশংসা করতে গিয়ে যে কথাগুলো বলছেন তাতে আমরা বুঝতে পারি যে মিস্টার সরোয়ার আলম কেবলমাত্র ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। এই ভয়ে যারা পাথর চোর ছিল, সিন্ডিকেট ছিল, সবাই নিজেদের বাবার নাম স্মরণ করে করে একেবারে স্বপ্রণোদিত হয়ে সব পাথরগুলো সেখানে জমা দিয়ে এসেছে। একজন ডিসি, উপসচিব পদমর্যাদার কর্মকর্তা, তিনি তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করেননি, গুলাগুলি করেননি, কিচ্ছু করেননি। তিনি শুধুমাত্র এলাকাতে গিয়েছেন, একটু ভ্রমণ করেছেন, তারপরে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি অ্যাকশনে যাওয়ার আগে এই পাথরগুলো এখানে আসুক, এবং সেভাবে পাথরগুলো সেখানে চলে এসেছে। তো যদি সরোয়ার আলমের এই যোগ্যতা হয়, সেক্ষেত্রে সৈয়দা রেজওয়ানা হাসানের যদি যে যোগ্যতা, ক্ষমতা, আমি তো মনে করি উনি চাইলে চাঁদের দেশ থেকে পাথর নিয়ে আসতে পারেন, ওনার যে ক্ষমতা, এবং উনি আরও অনেক কিছু করতে পারেন। কিন্তু উনি সেটা না করে উনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলোতে আসলে অনেক বিভ্রান্তি তৈরি হচ্ছে বাংলাদেশে। এমনিতে আমরা সেন্ট মার্টিনে খুব যন্ত্রণার মধ্যে আছি, ভীষণ রকম যন্ত্রণার মধ্যে আছি। আমাদের দেশে এই অনাহত কথা বলার কারণে এখন এই দেখেন 5টা ব্যাংক নিয়ে আমাদের কিন্তু শেখ হাসিনার জমানাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সালামের ব্যাংকগুলো নিয়ে, তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই জনাব গভর্নর যিনি আছেন তার অনাহত এবং অনভিপ্রেত কথাবার্তার জন্যে। এখন উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ আছেন যারা কথা বলতে খুব পছন্দ করেন। তো কাজে আমার কাছে ওনার কথার যে কোনো সিগনিফিক্যান্স রয়েছে বা তিনি কোনো কিছু করে ফেলেছেন, নট লাইক দ্যাট, এখন পর্যন্ত আমার কাছে ওনার এই কোনো কথারই উত্তর দেওয়ার আমি কোনো গুরুত্ব মনে করছি না। মাহমুদুর রহমান মান্না, বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধানের অধীনে গঠিত হয়েছে। সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান সংবিধানের স্থলে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করলে সেটি বিপ্লব নয়, বরং কু হিসেবে গণ্য হবে বলে জানিয়ে দিয়েছে বিএনপি। দলটি বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে কোনো দল বা গোষ্ঠী এরূপ অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করলে সেটি হবে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে যে 3 পৃষ্ঠার মতামত দিয়েছে বিএনপি, সেখানে কথাগুলো তারা বলেছে। এমনটা কি কু হবে, নাকি এর মধ্য দিয়ে বিএনপি তার কঠোর অবস্থান আসলে মনে না করেন আরেকবার পড়বেন? আমি এটা আমি আগে পড়া উচিত জানতাম না, আরেকবার যদি পড়েন। আচ্ছা, বিএনপি 3 পৃষ্ঠার মতামত, তো সেখান থেকে আমরা এইটুকু উঠিয়ে এনেছি। বিএনপি যেটি বলেছে, বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধানের অধীনে গঠিত হয়েছে, এই অন্তর্বর্তী সরকার তো সংবিধানের অধীনে শপথ পাঠ করেছে। সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান সংবিধানের স্থলে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করলে সেটি বিপ্লব নয়, বরং কু হিসেবে গণ্য হবে বলে বিএনপি বলছে ওই মতামতে। দলটি বলেছে, জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে কোনো দল বা গোষ্ঠী এরূপ অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করলে সেটি হবে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি এটা ঠিক ইতিহাস থেকে, ইতিহাসকে অনুসরণ করে কথা বলা হচ্ছে না। আপনি জাস্ট ফ্রেঞ্চ রেভলিউশনটা স্টাডি করে দেখেন, কটা রেভলিউশন হয়েছে পরপর, এবং এটার মধ্যে রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে আবার অভ্যুত্থান হয়েছে। এটা হতে পারে না যে তা না। আর অভ্যুত্থান বিষয়টাই স্বতঃস্ফূর্ত, এটা এরকম নয় যে কোনো ল গভর্নেন্স আছে বা পাবলিককে আপনি যা শিখিয়েছেন তাই তারা করছে, এটা হয় না কোনো সময়। আর আমাদের এইবারের যে অভ্যুত্থানটা ছিল খুবই স্বতঃস্ফূর্ত। এইটা যদি ধরেন এরকম করে যদি বলি, আমি ওই জিনিসটা কন্টেস্ট করছি না যে এই সরকারটা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর ইউনূস তাই করেছেন, যার অভ্যুত্থানটা করেছিল তারা এরকম চায়নি। ওই যে নাহিদ ইসলাম বললো না যে আমরা চেয়েছিলাম একটা ন্যাশনাল গভর্নমেন্ট হোক, কিন্তু বিএনপি রাজি হয়নি তাতে। ও বললো, যেহেতু বিএনপি কোনো প্রতিবাদ করে নাই, আমি ধরলাম যে কথাটা সত্যি হবার বিষয়। আপনি যদি একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতেন বা এর ডেক্লারেশন, প্রক্লামেশন, এবং তারপরে বিপ্লবী কায়দায় সব ডিক্রি জারি করতে থাকতেন, তখন কি বলতেন? একই ঘটনা থেকে রেজাল্ট অন্যরকম হতে পারত। কিন্তু আপনি চুজ করেছেন প্রফেসর ইউনূসকে, যিনি আপাদমস্তক একটা ডেমোক্রেটিক লোক, ট্রেডিশনাল ওয়েস্টার্ন ডেমোক্রেসি ফলো করেন, উনি তাই করেছেন। আচ্ছা, ডক্টর ইউনূস আসবার পরে তিনি কি বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে পারতেন না সব বিষয়ে? কেন পারবেন না? ইভেন কনস্টিটিউশনও তিনি করতে পারতেন, যদি তিনি মনে করতেন যে না, এটাকে আমি এইরকম না করে এইভাবে সাজাবো। প্রথম সময় প্রফেসর আলীরা যেটা বলেছিলেন যে উনি রিরাইট করবেন কনস্টিটিউশন,
কিন্তু পরবর্তী উনি এই জায়গায় থাকেন, উনি বলেছেন আমি আমার নিজের কথা বলেছি, সবাই মিলে যা করে তাই হবে। সো সবার মতের প্রাধান্য দিয়ে এটা করেছেন। কেউ যদি এখন মনে করে যে এইটাকে আবার বিপ্লবের পথে নেওয়া যায়, তাইলে যে উনি খুব একটা ষড়যন্ত্র করছেন, অন্যায় করছেন, সেরকম নয়। আমি সে পরামর্শ দেবো না। আমি মনে করি যে এটা ডেমোক্রেটিক ওয়েতেই যাওয়া উচিত এবং গভর্নমেন্ট যেভাবে যাওয়ার চেষ্টা করছে সেটাই ভালো, যদি তারা সাকসেসফুল হতে পারে। না হলে কথাগুলো কিন্তু জুলাই সনদ নিয়ে উঠেছে। জি, জুলাই সনদে যে মতামত 3 পৃষ্ঠা, সেখানেই কথা বলেছে যে আমি সেটা শুনেছি তো, কিন্তু জুলাই সনদটা তো প্রধানত সংস্কারকে কেন্দ্র করে 166টা যে আপনার আছে প্রস্তাবনা ছিল, যার উপরে আমাদের টিক পরে দিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে, তার উপর ভিত্তি করে। তো এখানে ধরেন মেজর বেশ কয়েকটা পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে। কী করবেন এখন? গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী প্রফেসর ইউনূস বলছেন যেটাতে ঐকমত্য হবে আমি সেটা করব, যেটা হবে না সেটা রেখে দেবো ভবিষ্যতের জন্য। এটা একটা ওয়ে হতে পারে। আপনি একবারই সব করতে পারবেন তা তো কোনো কথা না। কেউ যদি না মানতে চায়, সেই না মানাটা তিনি গায়ের জোরে পারবেন না। তিনি যদি পার্সিউ করে বের করে আনতে পারেন ভালো, তিনি যদি ভোটে জনগণের সমর্থন নিয়ে আসতে পারেন তাহলে ভালো। আমি সেই পথ ঠিক মনে করি। কিন্তু কেউ যদি বলে যে না সেদিন আসলে জাতীয় সরকার করাই ঠিক ছিল, কেউ যদি বলে সেদিন এরকম বৈপ্লবিক একটা ক্ষমতা দখল করে আমরা বিপ্লবের পথে অগ্রসর হলে এই সমস্ত বিষয়গুলো খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করতে পারতাম, সেরকম কথা তারা বলতে পারেন। এটাও ডেমোক্রেটিক রাইট হিসেবে স্বীকৃত হওয়ার কথা। গোলাম মাওলা রনি, আওয়ামী লীগটা আপনারা দুজনেই আসলে ভেতর থেকে দেখেছেন। তাদের অনলাইন কর্মকাণ্ড এখন যেমন চলছে এবং বিভিন্ন সময় দলের নেতাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার যে কথাবার্তা, তাতে করে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন, বর্তমান কি দেখেন? মানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্যে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। তারা যা কিছু করছে এটা তাদের জন্য আরও হিতে বিপরীত হবে। তবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করবে বর্তমান সরকারের ব্যর্থতার উপর। তারা যদি খুব বেশি মাত্রায়, আওয়ামী লীগের উপর না, আওয়ামী লীগের উপর নয়। তো আবার বিএনপি যদি ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ বর্তমান সরকার যদি ব্যর্থ হয়, তাহলে ইমিডিয়েটলি অপরচুনিটিটা, সুযোগটা আসবে বিএনপির হাতে। তো সেই বিএনপি যদি সেই সুযোগটা কাজে না লাগাতে পারে, সঙ্গত কারণে সেখানে আওয়ামী লীগ তার যে ভ্যাকুম, সেই জায়গাটা তারা দখল করে নেবে। এটা তাদের কোনো কৃতিত্বের জন্য নয় বা কর্মকাণ্ডের জন্য নয়। আমাদের জন্য একটা দুর্ভাগ্য হলো যে আমরা কখনোই অনুশোচনা করিনি জাতিগতভাবে, কেউ করেনি। 71-এর ঘটনা নিয়ে যেভাবে জামাত এখনও তারা খুব গর্ব করছে, জামাতের অনেক লোক বলছে যে আমাদের পুনর্জন্ম হতো বা আমি ওই সময়তে যদি থাকতাম তাহলে হয়তো আমি পাকিস্তানের পক্ষে যেতাম। এই কথাগুলো তো এখন বলা হচ্ছে। এরশাদ সাহেবের পক্ষ থেকে একটা লোক কখনো বলেনি যে আমাদের আমলটা স্বৈরাচার ছিল, কারণ তারা বলে যে আমরা উন্নয়নের একটা বিরাট গণজোয়ার করে ফেলেছি পৃথিবীতে। একই অবস্থা, মানে ওই যে একটা 1/11 এলো, পুরো রাজনীতির যে মেরুদণ্ডটা আমাদের ভেঙে দিল আমাদের দেশে। ইভেন আমাদের দেশে দুটো মার্শালও এসেছে, জিয়াউর রহমান সাহেবের জমানাতে এবং এরশাদ সাহেবের জমানাতে। ওই মার্শালও আমাদের কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য, রাজনীতিকে যতটা না ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের 111। এখন এই 111টা বেসিক্যালি 2001 থেকে 2006 সাল পর্যন্ত একটা সরকার ছিল, তাদের কর্মকাণ্ডের ফলে 111 এসেছে। কিন্তু তাদের পক্ষ থেকে আপনি এই কথা বলেন, কেউ স্বীকার করবে না। আপনি যদি বেশি কথাবার্তা বলেন, আপনার উপর রাগ হয়ে তারা আপনার 32টা দাঁত খুলে ফেলার চেষ্টা করবে। এই গেল তাদের অবস্থা। আওয়ামী লীগের একই অবস্থা। ধরেন এই যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমি বলতে পারি গর্ব করে যে আমি তো সেই প্রথম দিন থেকেই বলছি, 2010-11 সন থেকে বলছি যে আওয়ামী লীগ বাড়াবাড়ি করছে। যুদ্ধাপরাধীদের বিচার দরকার আছে, কিন্তু তারা এটাকে পলিটিক্যালি ব্যবহার করে অনেক নিরপরাধ মানুষকে তারা এখানে ফাঁসানোর চেষ্টা করছে। আমি বলছি যে সাইদি সাহেবের বিচার হচ্ছে বা আব্দুল কাদের মোল্লার বিচার হচ্ছে। আমার এই দুজনকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আমার কাছে তথ্যপাত্র ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। এটা আমি বলেছি সেই সময়টাতে। তো দেখুন, এরপরে তারা 2014 থেকে 2025 পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো করেছে, একটা সিঙ্গেল কর্মর জন্য তাদের আচার আচরণের কোনো অনুশোচনা নেই। এখন সেই অনুশোচনা না থাকার পরে তারা যেভাবে প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং জনগণ যদি তাদের সেই প্রচার প্রোপাগান্ডায় রাস্তায় নেমে আসে, তাদের পক্ষে যদি আরেকটা বিপ্লব করে, প্রতি বিপ্লব হয়, এবং এখানে যারা নতুন বিপ্লবে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে যদি আবার পালিয়ে যেতে হয়, এটা আসলে আমাদের জন্য একটা বিরাট দুর্ভাগ্য এবং একটা নতুন দুর্ভাগ্যের একটা নতুন এরা তৈরি হবে। তো আমি এর মধ্যে আওয়ামী লীগের কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। তারা যে কর্মকাণ্ড করছে, আমি বরং এখন যারা কর্মকাণ্ড করছেন, আমি আওয়ামী লীগকে অতীত হিসেবে ধরে রাখতে চাই যে দে আর দ্য পাস্ট। আমাদের ভুলই কেবলমাত্র তাদের ফিউচার তৈরি করতে পারে। তো সেই ভুলগুলো আমরা করে যাচ্ছি, অনবরত বিএনপি করে যাচ্ছে, জামাত করে যাচ্ছে, চরমোনাই করে যাচ্ছে, জাতীয় পার্টি করে যাচ্ছে, আমরা ইভেন আমিও করে যাচ্ছি, মান্না ভাই, আমরা সবাই এই ভুলের মধ্যে। আমরা কিন্তু একেবারে 100% যে আমরা ভুল করছি না, এটা কথা আমরা বলতে পারছি না। জি, মাহমুদুর রহমান মান্না, খবর পাওয়া যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের হাল ধরেছেন। আমার কাছে যদিও একদম নির্ভরযোগ্য কোনো তথ্য নেই, আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা, বা সাইমা ওয়াজেদ হাল ধরলে সেটি দলটির জন্য কেমন হবে? আমার প্রথমবারের মধ্যে প্রশ্ন করলেন। প্রথম কথাটা এরকম করে খবর আমার কাছে নাই। দ্বিতীয় কথাটা, ওনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। উনি তো কোনোদিন দল করেননি, তার যে কোনো অভিজ্ঞতা আছে বা তাকে জাজ করবো যে সেরকম কিছুই নাই।
দলটাই তো হয়ে গেছে কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পর থেকে একটা বংশানুক্রমিক পার্টির মতো হয়ে গেছে, তাতে আপনার কোয়ালিটি জাজ করার কোনো উপায় নেই। যখন পরিস্থিতি অনুকূল দলটা ঠিকই তার গতি নিয়ে চলছে, তার মধ্যে আপনি কাউকে কাণ্ডারি বানিয়ে দিলেন, উনি ঠিকই হাল ধরে বসে থাকবেন না, নৌকাতে চলতেই থাকবে, ওটা এক জিনিস। কিন্তু এখন একটা বিরাট ক্রাইসিস তাদের, যদি ওইভাবে তাদের দৃষ্টিতে দেখেন, সেই জায়গাতে উনি এটাকে কতক্ষণ স্টিয়ার করতে পারবেন সেই ব্যাপারে আমার গভীর সন্দেহ আছে। দ্বিতীয় কথা হলো যে প্রশ্নটা আপনি একে মানে রনিকে করলেন, ওই জবাব যেটা দিলেন উনি, জবাব তো ঠিকই আছে, কিন্তু তার সাথে একটু যুক্ত করি, সেটা হচ্ছে কি দেখেন, ভুল স্বীকার করার ইতিহাস কিন্তু আছে। একটা দল যদি ভুল করে, সে ভুলটা স্বীকার করলে সে যে গজব হয়ে যাবে তা না, কিন্তু আমরা মনেই করি অনেকে সেরকম। ধরেন ওয়েস্ট বেঙ্গল আমি দেখেছি, সিপিএম নিজেদের ভুল স্বীকার করেছে, সিপিআই নিজেদের ভুল স্বীকার করেছে, অত বড় নকশাল আন্দোলন যে ভুল ছিল, হঠকারিতা ছিল, এটা অনেকে বলেছে। কিছু কিছু ক্ষেত্রে আমি মমতা ব্যানার্জিকেও বক্তৃতা করতে দেখেছি, উনি করেছেন। বাংলাদেশে 1973 যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই ডাকসু নির্বাচন আওয়ামীপন্থীরা হাইজ্যাক করেছিল। আমাদের একক প্যানেল ছিল, আমাদের বিরুদ্ধে আওয়ামী ছাত্রলীগ এবং সিপিবির ছাত্রলীগ মিলে প্যানেল দিয়েছিল। হাইজ্যাকটা একা একা ছাত্রলীগ করেছে, কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম বিবৃতি দিয়েছিলেন জাসদপন্থী ছাত্রলীগ হাইজ্যাক করেছে। অনেকগুলো বছর পরে, 4-5 বছর পরে উনি বলেছেন আমার এটা ভুল হয়েছিল, আমার বলা অন্যায় হয়েছে, আমি প্রত্যাহার করছি এবং ইত্যাদি ইত্যাদি। তো এরা তো এটা করছে না। 2 নম্বর হচ্ছে, এখন যেরকম করেই দেখেন, আমার দেশের যদি উন্নতি না হয় তাহলে আমার পিয়ন কীভাবে হেলিকপ্টারে চড়ে বাড়িতে যায়, কীভাবে তার 400 কোটি টাকা, এইসব কথাবার্তার জবাব না দিয়ে ওরা পলিটিক্সে আসবে কীভাবে, এই জায়গা তারা তৈরি করতে পারবে বলে আমি মনে করি না। অতএব পুরা জিনিসটাকে যদি নতুন করে সাজাতে পারতো, যে কথা রনি বললেন, যে যদি অনুশোচনা আসতো, মানুষ যদি মনে করতো যে লোকগুলো অনুশোচনায় দগ্ধ হয়ে তারপরে আমাদের কাছে আসছে, তখন তারা চোখ দিয়ে তাকাতে পারতো যে এদের দিকে দৃষ্টি দেওয়া যায় কি না। কিন্তু খুবই বিস্ময়কর হচ্ছে, আপনার অবশ্য নিকট এরকম মনে থাকবে না, কিন্তু স্বাধীনতার পরে এত বড় স্বাধীনতার যুদ্ধ, মানে সবাই এটা মানবেন যে স্বাধীনতা যুদ্ধের চাইতে বড় কোনো ইভেন্ট, সোশ্যাল পলিটিক্যাল যেভাবেই দেখেন, আমাদের দেশে আর নাই। সেই ঘটনার পরে 1 বছর লাগেনি মানুষ স্বাধীনতার উপরে, স্বাধীনতা সংগ্রামের উপরে, মুক্তিযোদ্ধাদের উপরে বীতশ্রদ্ধ হয়েছিল। কেন? 16 ডিভিশন নেমেছিল, শেখ মুজিবুর রহমান যেরকম করে শাসন করতে চেয়েছিলেন, সব মিলে মুক্তিযুদ্ধের চেতনা শেষ পর্যন্ত ফিরি করতে পারেন নাই। অথচ 24-এ যে অভ্যুত্থান হলো, তার চেতনা আমার কাছে এখনও মনে হয় জ্বলন্ত, একদম দগদগে, যেন কালকে ঘটেছে, আমি সেরকম দেখছি। মানুষ সেই চেতনা নিয়ে আছে এবং এই নিয়ে ফাইটও করছে রাজনৈতিক দলগুলো। ফলে ইচ্ছাগুলো এটা ভুলিয়ে দিতে পারবে না তো কেউ। আপনি যদি এটাকে আরও বেটার কোনো কিছু দিয়ে ভুলাতে না পারেন, তাহলে যেন ভোলার জিনিস নয়। এই জন্যই আমি মনে করি যে তার সফল হবার সুযোগ কম।